তারেক রহমান শান্তির বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছেন বললেন ফখরুল। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কয়েক দেশের কূটনীতিকদের বৈঠক। বিভাজন নয়, ঐক্যই হবে নতুন বাংলাদেশের রাজনীতির ভিত্তি। পলিসি সামিটে জামায়াত আমির সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা। My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বিকেলে পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক। বাংলাদেশকে অযৌক্তিক চাপ দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না বললেন ক্রীড়া উপদেষ্টা। যৌক্তিক কারণেই ভেন্যু পরিবর্তন চাচ্ছে বিসিবি। বৃহস্পতিবার গাজা পিস বোর্ডের যাত্রা শুরু। হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া রাফা ক্রসিং খুলবে না ইসরায়েল। তুরস্ক ও কাতারের সেনা নিয়ে নেতানিয়াহুর আপত্তি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। রায় প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী 26 জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন। এদিকে একই দিনে রামপুরার 28 হত্যা মামলায় বিজিবির সাবেক কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। 2024 সালের 5 আগস্ট চাংখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ 6 জনকে হত্যা মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত তারিখ ছিল মঙ্গলবার। রায়ের দিনকে ঘিরে কারাগার থেকে এ মামলায় গ্রেপ্তার 4 আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে। উপস্থিত হন প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্যও ট্রাইব্যুনালে আসেন রায় শুনতে। বেলা 11:30টায় বসেন ট্রাইব্যুনাল। জানান রায় প্রস্তুত নয়। পরে 26 জানুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীরা যাতে কোনোভাবে পার না পেয়ে যায় এই রায় ঘোষণার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সিভিলিয়ানদের উপরে নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। এদিকে রামপুরায় 28 হত্যা মামলায় বিজিবির সাবেক কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেখানে শান্তি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখানে কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের বুকে পরিচয় দেওয়ার সুযোগ করে দিয়ে দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তারপর সেটিকে সমুন্নত রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন তারেক রহমানের হাত ধরে দেশের পতাকা আবারও সমুন্নত হবে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত হবে দেশ গণতন্ত্রের পথে হাঁটবে নাকি উগ্রবাদের পথে যাবে, এমনটি মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই দেশে শান্তি সৌহার্দ্যের একটা সংস্কৃতি তৈরি করতে চান। বন্ধুগণ, এখানেই পার্থক্য। একদল আছে যারা সারাক্ষণ শুধু মারা পিটা, একে খুন করবে, ওকে মারবে, ওকে ধরবে, এটা করবে ধমকাচ্ছে। আর আমাদের নেতা দাঁড়িয়ে বলছে যে আমার একটা পরিকল্পনা আছে তোমাদের জন্য। দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে গুলশানে চেয়ারম্যান অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়েছে। পাশাপাশি বিএনপির ঘোষিত 31 দফার রূপরেখা এবং নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বিএনপি ক্ষমতা এলে কিভাবে এসব দেশের সঙ্গে কাজ করা হবে সে বিষয়েও আলোচনা হয়। যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে তারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে, সেইভাবে আন্তর্জাতিক মহলেও এটা আগ্রহ আছে, এক্সাইটমেন্ট আছে যে বাংলাদেশ ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে
আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিভাজন নয়, ঐক্যই হবে নতুন বাংলাদেশের রাজনীতির ভিত্তি। সকালে জামায়াত আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় যেতে পারলে নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করার কথাও জানান তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করে পলিসি সামিট 2026। দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন আমেরিকা যুক্তরাজ্য, ভারত সহ প্রায় 40 দেশের কূটনৈতিক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, গবেষক ও পেশাজীবী নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে দলের আমির ডাক্তার শফিকুর রহমান উন্নত বাংলাদেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হওয়ার আহ্বান জানান। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. সামিটে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াত দেশকে এগিয়ে নিতে একতা, সততা ও যোগ্য নেতৃত্বে বিশ্বাসী। একই অনুষ্ঠানে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আধুনিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। আমরা মনে করি 56 বছরে বাংলাদেশের যে ডেডলক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের 5 আগস্টের যে বিপ্লব সাধিত হচ্ছে সেটার আকাঙ্ক্ষা, এক্সপ্রেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হওয়া উচিত, এই সামিটে তারই রূপরেখা উপস্থাপন করেছে জামায়াতে ইসলামী। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। কোনো দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাদের। আগামীকাল রিটার্নিং অফিসাররা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। গত 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে এবার 2500 মনোনয়নপত্র জমা পড়ে। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি রিটার্নিং অফিসাররা তা বাছাই করেন। 300 আসনে 1842 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর 645 জন আপিল করেন। টানা 9 দিনে আপিল শুনানিতে 4 শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। আসন্ন গণভোট ও নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এই বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। বিকেল 4টা থেকে ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং পরে এই বিষয়ে ব্রিফ করা হবে। প্রতীক বরাদ্দের পর দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান করতে পারবেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক এবং প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনি যেমনটি বলছিলেন যে আজ 4টায় আসলে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের যে বৈঠক সেটি শুরু হবে। তবে এই বৈঠকে মূলত বোঝানো হবে যে টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কিভাবে পোস্টাল ব্যালট আসলে যোগ করা হবে, কাউন্ট করা হবে এবং এরপরে সেই ব্যালটের হিসেবটা আসলে সবার কাছে আসবে। আপনি জানেন যে এই পোস্টাল ব্যালট নিয়ে গত 2 দিন ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং তারা অবস্থান করছিলেন নির্বাচন কমিশনের সামনে। বেশ কয়েকবার তারা ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের ভেতরেও প্রবেশ করার চেষ্টা করেছেন এবং গতকাল পর্যন্ত কড়া নিরাপত্তা ছিল এবং শেষ পর্যন্ত তারা তাদের সেই কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে। এবং তাদের মূল যে অভিযোগ ছিল সেটি হচ্ছে পোস্টাল ব্যালটের মধ্যে ধানের শীষের যে প্রতীকটি সেটি একেবারে ব্যালটের মাঝখান বরাবর রয়েছে। তো এটি নিয়ে তাদের আপত্তি ছিল, কিন্তু কি করলে এটির সমাধান করা যায় সেটির বিষয়ে কিন্তু তারা খুব স্পষ্ট করে কিছু বলতে পারেনি। অর্থাৎ তাদের দাবিটা কি সেটি স্পষ্ট নয়। তার কারণ হচ্ছে পোস্টাল ব্যালটগুলো এরই মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে। বাংলাদেশে যে প্রবাসী
প্রবাসীরা রয়েছেন বিভিন্ন দেশে, তারা এরই মধ্যে সেই পোস্টাল ব্যালট পেয়ে গেছেন এবং প্রতীক বরাদ্দের পরে তারা কিন্তু তাদের নিজ নিজ পছন্দের প্রতীকে টিক চিহ্ন দিয়ে সেই পোস্টাল ব্যালটগুলোকে আবার পাঠিয়ে দেবেন। তো এখন আর আসলে তাদের কাছে নতুন ব্যালট পাঠানোর কোনো ধরনের সুযোগ নেই। তবে দেশের মধ্যে যেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে সেগুলো হয়তো বা পরিবর্তিত হতে পারে, এরকম আশ্বাস কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে আসলেই কি হয় সেটি সময়ই বলে দেব। এবং এই বিষয় নিয়ে অতিরিক্ত সচিবের সঙ্গে গতকাল ছাত্রদলের যে সভাপতি তার সঙ্গে আলাপ হয়, কথা হয় এবং তাদের কথায় আশ্বস্ত হয়েই কিন্তু তারা সেখান থেকে সরে যান এবং তারা বলেন যে স্থগিত করলেন তাদের এই কর্মসূচি, পরবর্তীতে আবারও শুরু হতে পারে বলেও তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এবার নির্বাচনে রেকর্ড টার্ন আউট হবে। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান প্রেস সচিব। নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই ইনশাআল্লাহ, এবং নির্বাচন খুব ভালো হবে, ফ্রি, ফেয়ার, পিসফুল, ফেস্টিভ হবে। বাংলাদেশের মানুষ সবাই ভোট কেন্দ্রে আসবেন, আমরা আশা করছি এটা রেকর্ড টার্ন আউট হবে। পোস্টাল ব্যালটে ধানের শীষ আর দাঁড়িপাল্লা প্রতীকের অবস্থান ঘিরে সমালোচনার মুখে এখন নির্বাচন কমিশন। বিএনপির অভিযোগ, একটি বিশেষ দলের প্ররোচনায় ব্যালট পেপারের ভাঁজের মধ্যে ধানের শীষ প্রতীককে ফেলা হয়েছে। পোস্টাল ব্যালটে নিরাপত্তা দিতে না পারা নির্বাচন কমিশনের সবচেয়ে বড় দুর্বলতা বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের। কমিশনকেই এই সমস্যার সমাধান খুঁজে বের করার পরামর্শ তাদের। বাকিটা জানাচ্ছেন রিশাদ হাসান। দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে হতে যাচ্ছে ভোট, কিন্তু ভোট গ্রহণ শুরুর আগেই নানা বিতর্কে পোস্টাল ব্যালট। কোথাও ব্যালট না পাওয়ার অভিযোগ, কোথাও এক ঠিকানায় শতাধিক ব্যালট পৌঁছানোর ভিডিও ভাইরাল, আবার কোথাও ব্যালটের ভাঁজে প্রতীক পড়া নিয়ে রাজনৈতিক অভিযোগ। সব মিলিয়ে নন্দিত পোস্টাল ব্যালটে লেগেছে নিন্দার কাঁটা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ব্যালট পেপারের ভাঁজে পড়ে আছে ধানের শীষের প্রতীক, আর ওপরের ডান পাশে দাঁড়িপাল্লা, পরের পৃষ্ঠার একই সারিতে জায়গা পেয়েছে এনসিপির শাপলাকলি। নির্বাচন কমিশন বলছে বর্ণমালার ক্রম অনুযায়ী ব্যালটে প্রতীক বরাদ্দ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উপমহাদেশের বেশ বড় সংখ্যক মানুষ ব্যালটের ওপরের দিকের মার্কা দেখেই ভোট দিয়ে থাকে, তাই নিচের দিকে ভাঁজের ভেতর কোন রাজনৈতিক দলের মার্কা রাখার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রার্থী সে চিনে না, ও সে প্রথম থেকে দিতে থাকে, আর কিছু প্রার্থী যাদেরকে সে চিনে তাদের দেয়, তো অটোমেটিক্যালি সে কিছু ভোট পেয়ে যায়, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে যদি কেউ চিন্তা করে এই কিছু মানে প্রতীক সামনে এনে থাকে, আগে এনে থাকে, এটা অন্যায় করেছে। আর এই প্রতীকগুলো কোথায় বসবে কোথায় বসবে না, এটা নিয়ে পাইলটিং দরকার ছিল। পাইলটিংটা কার সাথে বসে করছে নির্বাচন কমিশন? আপনারা যদি পার্থক্য করতে চান, আপনাকে বলতে হবে যে হ্যাঁ, আমার পক্ষে কোনো ধরনের সুবিধা আসলেও যদি আনফেয়ার হয় আমি নিব না। এটাই হলো 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক দলের কমিটমেন্ট। একজন নির্বাচন বিশেষজ্ঞ মনে করেন, পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্বের পরিচয় দেয়নি ইসি। শক্ত মেসেজ দেওয়া দরকার ছিল যে যার যার ব্যালট সেই গ্রহণ করবে, এবং এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে এটা আপলোড করা যাবে না, এরকম মেসেজ দরকার ছিল। তারপর আমি বলবো যে এখন পর্যন্ত যেহেতু তারা মাত্র ব্যালটটা হাতে পেয়েছে, এই ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া দরকার তাদের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মে, এবং যে কমিউনিটিগুলো আছে দেশের বাইরে, একই সঙ্গে এমবেসি বা হাই কমিশন আছে, তাদের মাধ্যমে একটা মেসেজ দেওয়া দরকার, যাতে করে এই জিনিসগুলো ভোটাররা না করে। শেষ পর্যন্ত পোস্টাল ব্যালট জটিলতার সমাধান কোথায় তার উত্তর জানে শুধু নির্বাচন কমিশন। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। কোনো অবস্থাতেই ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এমনটি জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান তিনি। বলেন, অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে, অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছে বাংলাদেশ। পাকিস্তান ভারতে খেলতে যাবে না বলে আইসিসি ভেন্যু পরিবর্তন করেছিল বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে এমন কোনো খবর সরকারের কাছে নেই। আমরা ফরমালি আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না।
সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেব হোসেনের ময়নাতদন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় পতেঙ্গার র্যাব ৭ কার্যালয়ে। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে এই ঘটনায় আহত ৩ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, যতদিন পর্যন্ত সলিমপুরের সন্ত্রাস নির্মূল হবে না ততদিন প্রশাসনের অভিযান চলবে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আহতদের সবশেষ কি অবস্থা জানাবেন আমাদেরকে, আর মামলার অগ্রগতি এবং অভিযানের বিষয়ে জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমি সলিমপুরে আছি, যেখানে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। সেখানে কিন্তু আমরা দেখছি গতকাল রাতভর অভিযান চালিয়েছে। দেখতে পাচ্ছেন সলিমপুর একটি যেই সন্ত্রাসীর যে আস্তানা নামে পরিচিত, এই সলিমপুরটি যেদিকে চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদিকে পাহাড়, অন্যদিকে ছোট একটি সড়ক রয়েছে। তবে এই জায়গায় প্রশাসনও কিন্তু ঢুকতে খুব ভয় করে। অনেক দিন ধরে কিন্তু সন্ত্রাসীদের আস্তানা নামে পরিচিত। সেখানে মাঝে মাঝে প্রশাসন ঢুকলেই কিন্তু দেখা যায় সেখানে হামলার শিকার হচ্ছে, এমনকি মব সৃষ্টি করে প্রশাসনকে একের পর এক করে হামলার শিকার হয়েছে। গতকাল র্যাবের এক সদস্য কিন্তু সেখানে হামলায় তার মৃত্যু হয়েছে। আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সিএমএসে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা তৎপরতা তারা চালাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা চেষ্টা করছেন, এমনকি এখানে যারা বাসিন্দা আছেন তারাও কিন্তু চেষ্টা করছেন যে তারাও বলছেন যেন শান্তি ফিরে আসুক। সলিমপুরের একটা যে শান্তি, সেই শান্তিটা ফিরে আসুক, সেটা সবাই চাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে সলিমপুরের যেখানে গতকাল এক ঘটনা ঘটেছে, সেখানে প্রশাসনের একটা অভিযান তারা অব্যাহত রেখেছিল। সেই অভিযান এখনো পর্যন্ত তারা আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এতক্ষণ ধরে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মেডিকেলে, চট্টগ্রাম মেডিকেলে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল তার ময়নাতদন্তের যে কাজটি, সেই ময়নাতদন্তের কাজটি কিন্তু তারা শেষ করেছেন। ময়নাতদন্ত শেষে কিন্তু জানাজার জন্য কিন্তু র্যাব কার্যালয় চট্টগ্রাম ৭-এ নিয়ে যাওয়া হয়েছে, সেখানে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, অন্তর্বর্তী সরকারে তারা অস্থায়ীভাবে এসেছেন, নির্বাচনের পর চলে যাবেন। সকালে বগুড়ায় তথ্য অফিস আয়োজিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে তিনি এই কথা বলেন। এ সময় জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন সহ নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে এবার 2টা ভোট দেবেন। একটা ভোটের কাগজ হবে সাদা, সেখানে আপনার যে রাজনৈতিক দল আপনি সমর্থন করেন কিংবা যে প্রার্থী আপনি সমর্থন করেন, আপনি নিঃসংকোচে উৎসব মুখর পরিবেশে গিয়ে সেই প্রার্থীকে আপনি ভোট দেবেন। সেই সাথে আরেকটি গোলাপি কাগজ থাকবে, গোলাপি কাগজে হ্যাঁ না ভোট আপনার কাছে চাইবে। যে সমস্ত প্রশ্নগুলোর উপরে আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন। রমজানের 1 মাস আগেই আবারও চট্টগ্রামে বেড়েছে চালের দাম। সংকটের অজুহাতে বস্তা প্রতি 300 থেকে 400 টাকা বেশিতে বিক্রি করছেন পাইকারি ব্যবসায়ীরা। কারণ হিসেবে উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটকে দুষছেন পাইকাররা। দাম নিয়ন্ত্রণে মোকামে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলীর চাকতায়। মোকামের গুদামগুলোতে চালের সংকট না থাকলেও হঠাৎ করে বস্তাপ্রতি 300 থেকে 400 টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম। পাইকাররা বলছেন উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। হঠাৎ করে চাউলের দামটা বাড়ে, একদম প্রথম বাড়ালো যে চিনিগুড়া বাড়ালো, মানে এক বস্তা চাউলের 1000 হইতে 1500 টাকা বাড়ায়। তারা বেশ মানুষের থেকে কোটি কোটি টাকা হিসাবে হাতায় নিয়ে গেল। তারপরে শুরু হলো নাজির শাল, কাটারি, এগুলো বাড়াইতে বাড়াইতে এক বস্তায় 400-500 টাকা বাড়ছে। চাউল বাড়তির দামে তো আসতেছে, চাউলের সংকট নেই। মিলের আরতদাররা, মহাজনরা অজুহাত থেকে দেখাচ্ছে দান নাই, দানের দাম বাড়তি।
সবচেয়ে বেশি বেড়েছে চিনি গুঁড়া চালের দাম, বস্তাপ্রতি বেড়েছে 1400 টাকা পর্যন্ত। আর অন্যান্য চিকন জাতের চাল বস্তাপ্রতি বেড়েছে 300 থেকে 400 টাকা, যার বড় ধরনের প্রভাব পড়ছে খুচরা বাজারে। দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। দিনমজুর মানুষরা যারা আছে তাদের জন্য অনেক সমস্যা, না খাওয়াতে আছে 500 টাকা, ইনকাম খরচ হচ্ছে 1000 টাকা, কেমন হবে এটা বলেন? মেইন মোকামগুলোতে তদারকি করলে আশা করি চালের দামটা কমে যাবে। এটা মোকামদের কারসাজিতে চালের দাম বাড়ানো হচ্ছে। চালের দাম নিয়ন্ত্রণে চাল মোকামে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নগদবিহীন আর্থিক ব্যবস্থার প্রসার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। সেমিনারের শুরুতে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের লক্ষ্য, কার্যক্রম এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন। অনুষ্ঠানে ইউসিবি সহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক ধরনের এলিয়েন, তাই না? নেট শিখছি আর আপনাদের জন্মই হচ্ছে নেটের মধ্যে। আর এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।